হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি ফিনান্স ব্যাংকিং বিমা চতুর্থ অধ্যায়ের এটা 3টা ধাপের লেকচারটা তুলে ধরেছি। এটা হলো সর্বশেষ ধাপ। তো যা বলছিলাম, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি নগদ প্রবাহ বিবরণীতে ধনাত্মক হিসাবে দেখানো হয় কেন তা ব্যাখ্যা করো। যদি কোনো স্থায়ী সম্পত্তি বহির্মূল্য থেকে কম মূল্যে বিক্রয় করা হয়, তখন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি সৃষ্টি হয়। সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আয় বিবরণীতে বাদ দিয়ে দেখানো হয়। পরবর্তীতে নগদ প্রবাহ বিবরণীতে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যোগ করা হয়, কারণ সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতির কারণে কোনো নগদ প্রবাহ সৃষ্টি হয় না। আর একটা প্রশ্ন বলছি, অর্থায়ন কার্যক্রমে দীর্ঘমেয়াদী ঋণের বৃদ্ধির প্রভাব বর্ণনা করো। কোম্পানি যদি দীর্ঘমেয়াদী ঋণপত্র ইস্যু করে, তাহলে কোম্পানিতে নগদ আন্তঃপ্রবাহ হবে। দীর্ঘমেয়াদী ঋণপত্র সাধারণত ইস্যু করা হয় কোনো দীর্ঘমেয়াদী ব্যয় বা স্থায়ী ব্যয় বা দায় পরিশোধ করার জন্য। তাই ঋণপত্র ইস্যু করে স্থায়ী ব্যয় পরিশোধ করার পর যদি কোনো টাকা অবশিষ্ট থাকে, তাহলে কোম্পানির নগদ অর্থের বৃদ্ধি হবে। আবার স্থায়ী ব্যয় পরিশোধ করার জন্য ঋণের টাকা যথেষ্ট না হলে নগদ অর্থ হ্রাস হবে। আর একটা প্রশ্ন বলছি, অবচয়কে কেন অনগদ খরচ বলা হয় ব্যাখ্যা করো। কোম্পানি যখন কোনো সম্পত্তির উপর অবচয় ধার্য করে, তখন আয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখানো হয় এবং ওই অবচয়ের বিপরীতে একটি তহবিল সৃষ্টি করে। যদিও আয় বিবরণীতে অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয়, কিন্তু অবচয়ের কারণে কোম্পানি থেকে কোনো নগদ বহিঃপ্রবাহ হয় না। সেই জন্য নগদ প্রবাহ বিবরণীতে অবচয়কে আবার যোগ করে নগদ আন্তঃপ্রবাহ হিসাবে দেখানো হয়। অবচয়ের কারণে যেহেতু কোনো নগদ বহিঃপ্রবাহ হয় না, তাই এটি অনগদ খরচ। আর একটা প্রশ্ন বলছি, বিক্রয়ের পরিবর্তনের মাধ্যমে কিভাবে কম ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছানো যায় ব্যাখ্যা করো। ব্রেক ইভেন পয়েন্টে নির্ণয়ের সময় স্থির ব্যয়কে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করা হয়। আবার প্রতি ইউনিটের বিক্রয় মূল্য থেকে প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন। এক্ষেত্রে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য যত বাড়বে, প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন তত বড় হবে, ব্রেক ইভেন পয়েন্ট তত ছোট হবে। অর্থাৎ প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কমিয়ে কোম্পানি কম ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবে। আর একটা প্রশ্ন বলছি, ব্রেক ইভেন বিশ্লেষণে একটি কোম্পানি কিভাবে তার আয়করকে যুক্ত করে তা ব্যাখ্যা করো। একটি কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ কর পরবর্তী মুনাফা করার জন্য কত টাকার পণ্য বিক্রয় করতে হবে তা নির্ণয় করার জন্য কোম্পানিকে প্রথমেই কর পরিবর্তন মুনাফা অর্থাৎ কর পূর্ব মুনাফায় রূপান্তর করতে হয়। সেক্ষেত্রে সূত্র হবে কর পূর্ব মুনাফা সমান সমান উপরে থাকবে কর পরবর্তী মুনাফা ডিভাইডেড অন মাইনাস কর হার। তারপর কোম্পানি নিম্নের সূত্রের মাধ্যমে প্রয়োজনীয় বিক্রয় বের করতে পারবে। প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ ইউনিট সমান সমান উপরে স্থির ব্যয় প্লাস কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড অন মাইনাস কর হার ডিভাইডেড প্রতি ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। আরেকটা প্রশ্ন বলছি, প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ব্রেক ইভেন পয়েন্টে নির্ণয়ের সময় স্থির ব্যয়কে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করা হয়। আবার প্রতি ইউনিটের বিক্রয় মূল্য থেকে
প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন, যেমন নিম্নের সূত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা যেতে পারে। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, উপরে থাকবে স্থির ব্যয়, নিচে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। উপরিউক্ত সূত্র থেকে দেখা যায় প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে তাহলে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন কমবে এবং প্রতি ইউনিটের ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে। আবার প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় যদি কমে তাহলে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে এবং কোম্পানি ব্রেক ইভেন পয়েন্ট কমবে। আরেকটা প্রশ্ন বলছি, বকেয়া খরচ বৃদ্ধি পরিচালন নগদ প্রবাহে কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। কোম্পানি তার কোনো বকেয়া খরচ পরিশোধ করলে খরচ কমবে কিন্তু কোম্পানির নগদ প্রবাহ হবে, ফলস্বরূপ পরিচালন নগদ প্রবাহ কমে যাবে। আবার কোনো ব্যয় বা খরচ সংগঠিত হলে কোম্পানি যদি ওই ব্যয় বা খরচ পরিশোধ না করে তবে একদিকে বকেয়া খরচ বাড়বে, অন্যদিকে কোম্পানির নগদ অর্থ সঞ্চয় হবে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হবে। সেক্ষেত্রে কোম্পানির পরিচালন নগদ প্রবাহ বাড়বে। আরেকটা প্রশ্ন বলছি, একটি কোম্পানি কিভাবে তার কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে পারে? উত্তর, যখন একটি ফার্ম একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয়ের লক্ষ্য নির্ধারণ করে তাকে টার্গেট বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয় বলে। কোম্পানি নিম্নের সূত্রের মাধ্যমে প্রয়োজনীয় বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয় বের করতে পারে। সূত্র বলছি, প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ ইউনিট সমান সমান স্থির ব্যয় প্লাস কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইডেড প্রতি ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চতুর্থ অধ্যায়ে আর্থিক বিশ্লেষণে তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এই সকল বিষয় যাতে তোমরা ভালো করো সেজন্য বিষয়ভিত্তিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেহেতু অঙ্ক আছে, একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট আর একটা হলো নগদ প্রবাহ বিবরণী, কাজেই তোমাদের প্রশ্ন করার পদ্ধতি হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানে নাম্বার থাকবে 2, অনুধাবনে থাকবে জ্ঞানে থাকবে 2, অনুধাবনে থাকবে 1, অনুধাবনে 2, প্রয়োগ হলো 3, উচ্চতর দক্ষতা হলো 4। এই সিকিউ প্রশ্নে তোমাদের 10 নম্বরের অ্যান্সার করতে হবে। এখন এমসিকিউ এর ক্ষেত্রে সকল অধ্যায় মিলে তোমাদের 40টা এমসিকিউ থাকবে এবং 10টা সিকিউ থাকবে এবং ফিনান্সের একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেশন থাকার কারণে দেখা গেল জ্ঞানের প্রশ্ন হলো এক অধ্যায় থেকে আসলো, প্রয়োগের প্রশ্ন আর এক অধ্যায় থেকে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আর্থিক বিশ্লেষণ যেহেতু অঙ্ক আসার সম্ভাবনা, সেই ক্ষেত্রে তোমরা অঙ্ক দুইটা পদ্ধতি, নগদ প্রবাহ বিবরণী এবং ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কগুলো মাথায় রাখবে এবং তথ্যভিত্তিক অর্থাৎ জ্ঞানের আধার যদি তোমরা সৃষ্টি করো তো সেই ক্ষেত্রেই তোমরা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা যেভাবেই করুক তোমরা উত্তর দিতে পারবে। তো সাধারণত আমরা শিক্ষার্থীদের বলে থাকি জ্ঞানের জন্য এক লাইনে যতটুকু পারা যায় সেটা উত্তর দিবে, অনুধাবনের জন্য 2-3 লাইনে উত্তর দিবে, প্রয়োগ যদি অঙ্ক থাকে সেটা অঙ্ক দিবে, আর যদি বিষয়ভিত্তিক থাকে স্ট্যাম্প দেওয়া থাকবে সেইভাবে তোমাদের দক্ষতা তুলে ধরবে। তো তোমাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমেই সৃজনশীল সিস্টেমে এমসিকিউ এবং সিকিউতে ভালো ফলাফল করার সুযোগ রয়েছে এবং কোনো অধ্যায়কে তোমরা ছোট করে দেখবে না, সকল অধ্যায়ের বিষয়ভিত্তিক জ্ঞান তোমরা রাখবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে সকল শিক্ষার্থী তার জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমেই দেশকে ডিজিটাল করতে পারবে। তো যাই হোক, আমার এই সংক্ষিপ্ত লেকচারে তুমি তোমাদের উপকৃত হবে
বিশ্বাস করি। শিক্ষার্থীরা অনেক সময় ক্লাস করতে পারে না, বিষয়ভিত্তিক জ্ঞান যদি তারা নেটে দেখে তো উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ।